আজকের গল্প অয়ন দাসের লেখা জ্যৈষ্ঠ পুত্র। শুভ, মিষ্টিটা এনেছিস তো বাবা? ওদের আসার তো সময় হয়ে এলো রে। আর আমার পান জর্দা একেবারে শেষ হয়ে গেছে, ওটা আনতে ভুলিসনি তো? প্রশ্নগুলো একসাথে করেই রান্নাঘরে দ্রুত অন্তর্হিত হলেন সবিতা দেবী। তারপর আরও 2-4টে জিনিসের ফ্রিস্তি নিয়ে হাজির হলেন তার বড় ছেলে সুবলের কাছে। জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে এতক্ষণ একপ্রস্ত বাজারহাট, ভাই বোনদের ফাই ফরমাস ও যাবতীয় কাজকর্ম মিটিয়ে সবে একটু দাওয়ায় বসে জিরিয়ে নিচ্ছিল সুবল। 1 গ্লাস জল নিয়ে যে গলাটা একটু ভিজিয়ে নেবে তার জো নেই। তার মধ্যে আবার কিছু কাজের বহর এসে জুটল। একে এই গরম, তার উপর কদিন ধরে ছোট বোন পারুলের বিয়ে উপলক্ষে বাড়িতে মাঝে মাঝেই বরপক্ষ কথাবার্তা বলতে আসছে। বিশ্রামের কোনো অবকাশই নেই। এসব 7-5 চিন্তায় এমনিতেই বেশ বিভোর হয়েছিল সুবল। তাই আসতে না আসতেই মায়ের অমন প্রশ্নবাণ শুনে দপ করে মাথাটা গরম হয়ে গেল তার। ঝাঁঝিয়ে বলে উঠল, কি ব্যাপার কি? হ্যাঁ, সকাল থেকে কি তোমার মনে হয় ফালতু কাজ করছে? আজ অবধি কখনো দেখেছ কোনো কাজ পড়ে আছে তোমাদের জন্য? কেন এই ধরনের অহেতুক প্রশ্নগুলো করো বলো তো? সুবলের এই মেজাজ দেখে সবিতা দেবী একটু ভরকে যান যেন। সত্যি এ তার বাড়াবাড়ি হয়ে গেছে। এই বড় ছেলেই গোটা সংসারের ভরসা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তাকেই করতে হয়। ওভাবে না জিজ্ঞেস করলেই হতো। সবিতা দেবী সুবলের পাশে এসে বসেন। তারপর সস্নেহে মাথায় হাত রেখে বললেন, না রে শুভু, রাগ করিস না। আমি কি ওভাবে কিছু করেছি? এত কাজ করতে হয়, ভাবলুম যদি ভুলে যাস তাই চলে এলে আরও 2 কাজের ফ্রিস্তি নিয়ে। সুবলের রাগ একটুও কমেনি। মায়ের আদরের বালাই না করে উঠে পড়ল সে। তারপর মায়ের হাত থেকে 2য় দফার বাজার ফর্দখানে নিয়ে হনহন করে বাইরে বেরিয়ে গেল। বেলা বিশেষ বাড়েনি, কিন্তু রোদের তেজ খুবই বেশি। শতচ্ছিন্ন ছাতাটি গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই খুব একটা ভরসাযোগ্য নয়। তবুও সুবলের আর বিলাসিতা করবার সুযোগ কোথায়? ছেঁড়া ছাতাখানা মাথায় দিয়ে হাঁটতে থাকে। বাড়ির বড় ছেলে হয়ে জন্মেছে, হাজার দায় দায়িত্ব ছোট থেকে এসে জুটেছে। যদিও কিছু মনে করে না এখন আর সে। ছোটবেলায় ভাবত সে একাই কেন সব কিছু করবে। তার উপর এক দিদি, পরে 2 বোন আর 2 ভাই রয়েছে। সব মিলিয়ে অনেক বড় সংসার। বাবা নারায়ণ মিত্তির একসময় ভালোই চাকরি করতেন। জুট কারখানার ম্যানেজার থাকাকালীন নারায়ণবাবুর আলাদা একটা সমীহ ছিল। অনেক ছোটবেলায় সুবল বাবার কারখানায় এসে কতবার দেখেছে লোকজন রীতিমতো সেলাম ঠুকত নারায়ণবাবুকে। কিন্তু সেসব এখন অতীত। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। জুট কারখানা হঠাৎ একদিন বন্ধ হয়ে গেল। ঠিক কী কারণে বন্ধ হলো তা অবশ্য সুবলের অজানা। বাবা তখন যেন পথের ভিখিরি দশা। স্ত্রী ও 6 সন্তান নিয়ে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে কলকাতার বাড়িতে শুরু হলো শরিকি সমস্যা। কাকা জ্যাঠারা যেন এইরকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিলেন। অমন দুরূহ পরিস্থিতিতে শেষমেশ বাড়িটাই ছাড়তে হলো। মামলা মোকদ্দমা চালাবার মতো অর্থনৈতিক অবস্থা তখন নারায়ণবাবুর নেই। সুবলদের একমাত্র আস্তানা তখন মামার বাড়ি। সহৃদয় মামার কল্যাণে মাথা গোঁজার একটা ঠাঁই হলো ঠিকই, কিন্তু চিরতরে একটা জিনিস খোয়ালেন মিত্তির মশাই, তা হলো নিজের সম্মানটুকু। উঠতে বসতে খোঁটা আর অপমান সহ্য করতে হয়। মামা না বললেও মামির 2 চোখের বিষ হয়ে উঠল তারা। সুবলের তখন কতই বা বয়স, বছর 15। যে মামার বাড়ি এতদিন ছুটি কাটানোর অন্যতম আকর্ষণ ছিল, তার কাছে আজ সে জায়গা যেন নরক হয়ে উঠল। সবিতা দেবী অবশ্য ভেঙে পড়লেন না। অতি কষ্টে নিজের গয়না বন্ধক দিয়ে কিছু জমিজমা বেচে চালাতে লাগলেন। কিন্তু নারায়ণ মিত্তির আর উঠে দাঁড়াতে পারলেন না। ব্যবসার পরিণতি আর নিজের পৈতৃক ভিটে থেকে বিতাড়িত হয়ে এমন ঘরজামাই হয়ে থাকার বিষদৃশ জ্বালা তাকে রিক্ত করে দিল। সেই শুরু হলো সংগ্রাম। আর তার একনিষ্ঠ সেনানী হয়ে আজও সবাইকে একসুতে বেঁধে নিয়ে চলার বিষম কাজটি করে চলেছে সুবল। এতকাল ধরে আগলে রেখেছে সবাইকে। পড়াশোনার জলাঞ্জলি আগেই দিতে হয়েছে। ম্যাট্রিক পাশ করে মামারই তত্ত্বাবধানে প্রেসে একটা কাজ পেল। সেই নিয়েই আজ এতগুলো বছর চলে যাচ্ছে। আজকাল নারায়ণ মিত্রের মাথাটা ঠিকঠাক কাজ করে না। মাঝে মাঝে ভুল বকেন। তার উপর ছোট ভাইদের পড়াশোনা, 2 বোনের বিয়ের চিন্তা, এসবের মধ্যে কখন যে তার নিজের জন্য থাকা সময়টা নিঃশেষিত হয়ে গেছে বুঝতেই পারেনি সুবল। আর ভাবতে পারে না এসব পুরনো কথা। বোনটার বিয়ে নিয়েই বেশি মশগুল সে। দোকানের জিনিস কটা কেনার জন্য তাড়াতাড়ি পা চালাতে লাগলো সুবল।
বড়দি আর জামাইবাবু এলে সুবলের একটু সুবিধা হয়। এই গোটা সংসারে এই দুজনই একমাত্র তার খোঁজ খবর করে, তাও ওরা আসে কালে ভাদ্রয়। এই যেমন এখন পায়েলের বিয়ে উপলক্ষে এসেছে। প্রচুর কাজের দায়িত্ব সুবলের উপর, নিঃশ্বাস ফেলার অবকাশ নেই যেন। জামাইবাবু আর সুবল মিলে সমস্ত গুরুদায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে। বাকিদের অবশ্য তেমন এ ব্যাপারে গা নেই। বেশ এক সপ্তাহে ছুটি নিয়ে একপ্রস্ত হই হুল্লোড় করবে, এই আনন্দেই সবাই মেতে উঠেছে। বোনের বিয়ে বলে কথা। এমনকি যে মামি সুবলদের দু চোখে দেখতে পারে না, সেও আজ হাসি মুখে জোয়ান চিবুতে চিবুতে হাসি ঠাট্টায় মশগুল। সুবলের দিকে কার আর নজর দেবার দরকার পড়েছে? সুবল দেখে আর মনে মনে হাসে। সে জানে এসব পরিযায়ী অবস্থার অভিঘাত মাত্র। কদিন আনন্দ করবে, চলে যাবে, তারপর আবার জেকে সেই সারাদিন গালমন্দ, ঝগড়াঝাঁটি, ফাই ফরমাস খাটা। জীবন যেমন চলছিল তেমনই চলবে। তার খোঁজ কেউই করবে না। তারও যে একটা সুখ থাকতে পারে, তারও যে একটা জীবন থাকতে পারে, এসব কারো ভাবনাতেই নেই। কিছু হলে বড় ছেলে তো আছেই, চিন্তা কি? সুবল আর এসব বিশেষ গায়ে মাখে না, বরং মহিরু হয়ে সকলের ঝড়ঝাপটা সহ্য করবার প্রেরণা খোঁজে এসবের মধ্যে থেকেই। এতেই যেন তার সমস্ত সুখ নিহিত। কিন্তু সকলের চোখ এড়িয়ে গেলেও দুজোড়া চোখ সদাই সুবলকে আগলে রাখে। হয়তো পরিস্থিতির দাপট এতদিন আঙ্গিকটাকে বদলে দিতে বাধ্য করেছিল, কিন্তু আজ যখন সজল চোখে নিজের বোনকে বিদায় জানায়, ধুতি পাঞ্জাবি পরিহিত তার আদরের সবুর সৌম্য মুখখানি দেখে বড় মায়া হয় সবিতা দেবীর। বোনের জন্য তার অশ্রুতে কোনো স্বার্থ নেই, জোচ্চুরি নেই। যা আছে তা হলো একরাশ ভালোবাসার এক অন্তর্নিহিত অনুরাগ। লোকে তার মুখাপেক্ষী হয়ে রইল সারা জীবন, আর সেও নিজের ইচ্ছেগুলো বর্জন করে বটবৃক্ষের মতো আগলেই গেল সবাইকে। আজ পর্যন্ত পড়তে দিল না কারো গায়ে। কিন্তু দেরি হয়ে যাচ্ছে না তো? এবার যে সবুর একটা সংসার দরকার। তাছাড়া তার নিজেরও বয়স হচ্ছে। আর কতদিন একা হাতে সবটা সামলাবেন? মেজ খোকা, ছোট খোকা এসব নিয়ে ভাবার অনেক বাইরে। মেজ তো নিজের জীবন নিয়েই ব্যস্ত। আজ অবধি কারোর জন্য কোনো প্রকার ভাবান্বিত বলে তো মনে হয়নি। ওই ছোট খোকাই যা ভরসা। বড়র তো আর পড়াশোনা হলো না, তাই ছোট ছেলের মেধাটাকে যেন নষ্ট করা না হয়, এ এক প্রকার তার বড় দাদার আদেশ বলা চলে। না, এবারে সবুর বিয়ের বন্দোবস্ত একটা করতে হবে, নইলে সময় যে হুঁশ করে কখন ফাঁকি দিয়ে চলে যাবে তার হদিশও পাওয়া যাবে না। পারুলের বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মিত্তির বাড়িতে আবার সানাই বেজে উঠল। মিত্তির বাড়ি বলার অবশ্য যথেষ্ট কারণ এখন আছে। এখন তো সুবলরা ঠিক মামার বাড়িতে থাকে, কথা বলা যায় না। অনেক কষ্টে 3টে ঘর তুলে মামার বাড়ির চৌহিদ্দির বাইরে একটা মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে সুবলরা। কতদিনই বা আর পরের সান্নিধ্যে থাকবে? নিজেদের জন্য একটা কিছু না করলে চলছিল না। অবশ্য সুবলরা বলার যদিও কোনো মানে হয় না, কারণ সবটাই সুবল একাই করেছে, সম্পূর্ণ নিজের চেষ্টায়। বড়দি আর জামাইবাবু খানিকটা সাহায্য করেছে অবশ্য। সে যাই হোক, চুচুড়ার বনবিহারী হালদারের বড় মেয়ের জন্য সবিতা দেবীর কাছে অনেক আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু মেয়ের রং যে বড্ড চাপা। বাড়ির প্রথম ছেলের বিয়েতে তাই প্রথমটা মত দিতে চাননি সবিতা দেবী। ভেবেছিলেন বউ আসবে যে সে বেশ রূপসী হয় যেন। সুবলকে ডেকে জিজ্ঞেস করতে সে অদ্ভুত একটা উত্তর দিয়েছিল, আমার তো আর কচি বয়স নেই মা, যে নতুন বউ নিয়ে স্বাদ আহ্লাদ করব। সেই তো যাকে আনবো তাকে এ সংসারের ভার বইবার জন্যই আনতে হবে। এ ব্যাপারে আমার আলাদা কোনো কথা নেই, যা ভালো বোঝো করো। চমকে গিয়েছিলেন সবিতা দেবী এরকম উত্তর শুনে। এ কি তার সবুর অস্পুষ্ট অভিমান, নাকি এতদিন সংসারের জাঁতাকলে পিষ্ট হতে হতে মনটাই বুড়িয়ে ফেলল শেষে? বড্ড কষ্ট হয়েছিল তার অমন উত্তর শুনে। শুভর মত নেওয়াটা জরুরি ছিল, তাই বারবার জিজ্ঞেস করেছিলেন তিনি, বাবা শুভ, একটিবার মুখ ফুটে বল না, তোর অমত নেই তোরে এই বিয়েতে? না মা, এটা খালি দেখো, যেই আসুক সে যেন আমাদের এই সুখ দুঃখের ভাগিদার হতে পারে, কারণ সে হবে এ বাড়ির বড় বউ। তাকে দায়িত্ব নিতে হবে অনেকটা। তার জন্য গায়ের রং দিয়ে কারো বিচার করতে যেও না। আমার তরফ থেকে আর কোনো চাওয়া নেই। ধুমধাম করে মিত্তিরদের বড় ছেলের বিয়ে হলো বনবিহারী বাবুর বড় মেয়ে অনিমার সাথে। অনেকে কালো বউ ঘরে এনেছে বলে দু কথা শোনাতেও ছাড়ল না। আবার কেউ কেউ বেশ আশীর্বাদও করল নির্মল চিত্তে। হাজার হোক, সুবলকে সকলেই বড় ভালোবাসে। তার মতো ছেলে কামনা করে অনেক মাই। যেভাবে ভাই বোনদের বড় করেছে তার সত্যি কোনো তুলনাই চলে না।
তবে রূপের খামতি গুণ দিয়ে অনেকটাই ঢাকতে পেরেছিল অনিমা। কোনো অভিযোগের অবকাশ কখনোই দেয়নি সে। সে জানত যে সে মিত্তির বাড়ির বড় বউ। তার একটা আলাদা গুরুত্ব রয়েছে এ বাড়িতে। যে ভিত্তি স্থাপন করে এই এত বড় সংসারের হাল ধরেছিল তার স্বামী, তার উপরেই একটা শক্তপোক্ত ইমারত গড়ে তুলেছিল অনিমা। কত ঝড় বয়ে গেছে তার উপর দিয়েও সুবল আর অনিমা সুযোগ্য হাতে সবটা সামলে নিয়েছে এক এক করে। সবিতা দেবীর মনে অবশ্য তেমন কোনো সংকোচ বা উদাসীনতা কখনোই আর ভিড় করেনি। ছেলে যেখানে খুশি সেখানেই তার সর্বোত্তম সুখ। অনিমাও এ বাড়িতে এসে আস্তে আস্তে সবটা বুঝে নিয়েছিল। এক হাতে বাড়ির সকলের দেখভাল আর অন্য হাতে নিজের স্বামীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখা সব নিপুণ হস্তে সামাল দিতে পারে সে। আজকাল সুবলের দায়িত্ব খানিকটা হলেও বড় বউ ভাগ করে নেওয়াই তার খানিক ফুরসত হয় মাঝে মাঝে। তখন মায়ের কাছে বসে কত না বলা কথা আপন মনে বলে যায়, যা এতদিন কত হাজারো কাজের মধ্যে চাপা পড়েছিল। মা স্নেহে তার আদরের সুবুর মাথায় বিলি কেটে দেয়। অবসন্ন সুবল নিশ্চিন্তে হারিয়ে যায় ঘুমের রাজ্যে, ঠিক সেই ছেলেবেলার মতোই। তারপর একদিন ঘর আলো করে সুবলের ঘরে নতুন অতিথি এলো। কন্যা সন্তানের প্রতি সুবলের একটু দুর্বলতা ছিলই, তাই মেয়ে হয় যেন সে বেশি খুশি হলো। সন্তানের কান্না হাসি সবের মধ্যে যে এমন শিহরিত পুলক লুকিয়ে থাকতে পারে তা এতদিন বুঝতে পারেনি। আজ বুঝল বাবা হয়ে। মেয়েই তার সব হয়ে পড়ল যেন। ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে তার ওই মেয়ে। তারপর অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে। মাথায় অল্প টাক পড়েছে সুবলের। অনিমার মধ্যেও সেই লালিত্য আর নেই। বুড়িয়ে উঠেছে সেও। সংসার আর আগের মতো একান্নবর্তী নেই। মা বাবা দুজনেই গত হয়েছেন বছরখানেক। এখন সবারই আলাদা আলাদা হাঁড়ি চড়ে। মেজ আর ছোটর বিয়ে হয়েছে অনেক দিনই। তাদের এক একটা আলাদা সংসার হয়েছে। সবাই মান্য করে চললেও সুবল বুঝতে পারে কোথাও যেন তাল কেটে গেছে। এখন আর সেই বরদাসুলভ ব্যাপারটা নেই। সে এখন বুড়োদের দলে। এমনকি নিজের মেয়ে পর্যন্ত সেভাবে বাবাকে মেনে চলতে চায় না। তারা নতুন যুগের পথিক। সুবলের মতো পুরনোরা পাল্লা দিয়ে চলবে কি করে? মামার বাড়িতে থাকা তকমাটা অনেক কষ্টে মুছতে পেরেছিল সুবলরা। ছোট ভাই যেদিন চাকরি পেয়েছিল সেদিনই বরদাকে কথা দিয়েছিল, দাদা এবার ঘরবাড়িগুলো ভালো করে মেরামত করে নিজেদের মতো ব্যবস্থা করি চলো। মামার বাড়ির বাইরে আমাদেরও একটা অস্তিত্ব আছে। সুবল হেসে বলেছিল, হ্যাঁ রে ছোটন, সেই অপেক্ষাতেই তো এতগুলো দিন পার করে দিলাম। তুই একটু গুছিয়ে নে, তারপর দু ভাই মিলে ব্যবস্থা ঠিক করব একটা। ছোটন কথা রেখেছিল। এখন আর মামার বাড়িতে থাকে না ওরা। আলাদা বাড়ি হয়েছে, তাতে দুই ভাই থাকে। দুর্ভাগ্যের বিষয় এসব সবিতা দেবী দেখে যেতে পারেননি। তার আগে ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন তিনি। নারায়ণবাবু তো আরও আগে। তাই সব দায়িত্বটুকু বড় আর ছোট ভাই মিলেই নিয়েছিল। কিন্তু সুখের বাঁশির মধ্যে যে মিশে থাকে করুণ রস, তাও সাথে সাথে উপলব্ধি করেছিল সুবল। যেদিন মেজ ভাই বিয়ে করেই আলাদা জায়গায় গিয়ে থাকতে চাইল, সেদিন অনেক করে বলল সুবল, ভাই একেবারে আলাদা হয়ে যাস না। দরকার হলে বাড়িতেই থাক, না হয় আলাদা হাঁড়িতে খা, কিন্তু দূরে গিয়ে থাকবি কি করে? ওসব ব্যাকডেটের ব্যাপারে বদ্দা, সবাই সব পারে। আমি এখানে থাকতে পারছি না, যেতেই হবে আমাকে, উত্তর দিয়েছিল মেজো ভাই। সুবল আর কিছু বলেনি। কষ্ট পেয়েছিল, কিন্তু মেনে নিয়েছিল সবটা। নিজের ভাই যেখানে এত বড় কথা বলে, সেক্ষেত্রে আর কী বা করতে পারে সে? এখন তো আর কেউ ছোটটি নেই যে শাসন করবে। তারপর আরও অনেক মান অভিমানের পর্ব এলো। মিত্তির বাড়িতে ভাঙন ধরাতে পারেনি। ছোট না তা দাদা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। তাদের ছেলেমেয়েরাও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। কিন্তু যেদিন অনিমার মারণ রোগটা ধরা পড়ল, সব কিছু যেন নিমেষে অন্ধকার হয়ে এলো সুবলের। কর্কট রোগের শাখা প্রশাখা নিভৃত আস্তানা গেড়েছে অনিমার দেহে। কিচ্ছুটি টের পায়নি কেউ। সেদিন সুবল মনে মনে ভাবল, ওপরওয়ালা নিদান এত নিষ্ঠুরও হতে পারে? এই 60 বছর বয়সে দাঁড়িয়ে আবারও এক নতুন সংগ্রামে জড়িয়ে পড়তে হবে তাকে। ছোট ভাই পাশে ছিল। সুবল দাঁতে দাঁত চেপে আবার এই অসম লড়াইতে নামল। লোকে বলল, মিত্তির বাড়ির বড় ছেলে বোধহয় আমরণ জীবনযুদ্ধে লড়বার জন্যই জন্মেছে। কি আর করে সুবল? অনিমাকে বাঁচানোর কোনো চেষ্টাই বাকি রাখল না সে। রোজই এ ডাক্তার সে ডাক্তার করা হচ্ছে, কিন্তু অনিমার শরীরে এক ফোঁটা উন্নতির লক্ষণ নেই। মাঝরাতে ডুকরে কেঁদে ওঠে অনিমা, আমার জন্য আর কত কষ্ট করবে গো তুমি? ছেড়ে দাও না।
কি হবে এসব করে? কি পাগলের মতো বলছো? ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় আনিনি অনু। আমি চেষ্টা করছি তো, সবাই আছে। মিথ্যে সান্ত্বনার প্রবচনগুলো দিতে ঠোঁট দুটো ঈষৎ কেঁপে উঠল সুবলের। পাশ ফিরে শুয়ে অনিমার দু চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। সেটা লুকোনোর ব্যর্থ চেষ্টা করে স্বামীর হাত দুখানি চেপে ধরল। বলল, কেউ নেই গো, আমি জানি, শুধু তুমি আছো। এতদিনের একটা সম্পর্কের পরিণতি যে ঠিক কী হতে চলেছে তা আন্দাজ করে আরও বেশি ভেঙে পড়ে সুবল। তাও হাল ছেড়ে না দিয়ে অশক্ত হাতেই টলমল নৌকার পালখানা আঁকড়ে ধরে থাকে। কিন্তু সে কি পারে রোজ রোজ এমন ঝড়ের সাথে পাল্লা দিতে? ছোটনরা খোঁজ নেয় ঠিকই, মেজো তো আসেই না, আর বোনেরাও তথৈবচ। সুবল জানে যে এ লড়াই তার একারই শুধু। কিন্তু ঈশ্বর বোধহয় বড় বেশি পরীক্ষা নিতে চান তার। নইলে কেন এই বয়সে এসেও আবার তাকে এমন বিষম সমস্যার মুখে দাঁড়াতে হলো? কিন্তু সত্যিই কি সুবল এমনটা চেয়েছিল? মেয়ে বড় হচ্ছে, দুদিন বাদে তার বিয়ে থা দেবে, তারপর বাকি জীবনটা অনিমাকে সঙ্গে নিয়ে বেশ করে কাটিয়ে দেবে, এটাই তো ভবিতব্য হওয়া উচিত ছিল। তা না কোত্থেকেই মারণ রোগে সে অনিমাকে তো শেষ করলই, উপরন্তু তাকেও অন্তরে বাইরে নিঃস্ব করে ছাড়ল। অনিমার লড়াই মাত্র কয়েকদিনে স্থায়ী হয়েছিল। তারপর ইহজগতের মায়া ত্যাগ করে ঊর্ধ্বলোকে যাত্রা করল মিত্তির বাড়ির বড় বউ। আর বেচারি সুবল, যাকে কেউ কখনো ভেঙে পড়তে দেখেনি, সেই তারও চোখ দুটো আজ অশ্রু সজল। এতদিনের জীবনসঙ্গিনী আজ সমস্ত মায়া ত্যাগ করে চলে গেল। সবাই হয়তো পাশে দাঁড়িয়ে, কিন্তু সুবল নিজে জানে ভেতরে ভেতরে কতটা ফাঁকা হয়ে গেল তার অন্তরাত্মা। এতদিনের এত লড়াইয়ের দোসর আজ বিদায় নিল। আজ বড় ক্লান্ত সুবল, বড় অসহায় সে। কিন্তু সুবলের যে ভেঙে পড়লে চলবে না, তাকে আরও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। মেয়েটা রয়ে গেল, অন্তত তার মুখ চেয়েও সুবলকে এখনও অনেকটা পথ চলতে হবে। অনিমা যে কত দায়িত্ব সুবলকে দিয়ে গেল তা সত্যি কোনো হিসেব হয় না। চোখের সামনে স্ত্রীর দেহটাকে পুড়ে যেতে দেখে একরাশ শূন্যতা এসে গ্রাস করে ফেলে সুবলকে। তবুও তাকে বাঁচতে হবে। জ্যেষ্ঠপুত্রদের যে ক্লান্তি থাকতে নেই, মুষড়ে পড়া মানায় না। জীবনে তাগিদে তাদের বিরাজ করতে হয় সবার ওপরে। সুবলও তার ব্যতিক্রম নয়। এতদিন পরও এতটুকু দায়িত্ব কমেনি তার। অশক্ত দেহে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয় সুবল। স্ত্রী শেষকৃত্য সেরে বাড়ি এসে পৌঁছতে মেয়েকে দেখতে পেল। কেঁদে কেঁদে সুন্দর মুখটা কালো হয়ে গেছে। তার উপর দিয়েও ঝড়ঝাপটা কম বয়ে যায়নি এই কদিনে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন অদ্ভুত একটা অনুভূতি হয় সুবলের। সে অনুভূতি নতুন করে বাঁচার আকুতি বহন করে। মনে হয় সব কিছু সঁপে দেওয়া যায় এই নিষ্পাপ মুখখানার অন্তরালে। সেই তো সব এখন সুবলের একমাত্র আপনজন। সে যখন বাবা বলে কাছে এসে দাঁড়ালো, সুবল আর নিজেকে সামলে রাখতে পারল না। মেয়েকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।